हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব অ্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো যে টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট ইন্টারভিউ 2022 দ্য ওয়েব অ্যাস এডুকেশন চ্যানেল থেকে কিন্তু ক্লাস করানো হচ্ছে এবং সমস্ত প্রশ্ন কিন্তু 2017তে যারা টেট ইন্টারভিউ দিয়ে কোয়ালিফাই করে যারা এখন চাকরি করছে তাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেখান থেকে প্রশ্ন নেওয়া এবং তার সাথে সাথে আমার কিছু সেই ধরনের অনুকরণ করে প্রশ্ন কিন্তু তৈরি। তো আজকে যেটা ক্লাস সেটা হচ্ছে 25 নম্বর ক্লাস। এর আগে 24টা ক্লাস অলরেডি আমি করিয়ে দিয়েছি। তো যারা চ্যানেলে নতুন তাদের প্রথমেই বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, চ্যানেলের পাশে থাকো এবং ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। আর এই কারণে লাইক ও শেয়ার করতে বলছি কারণ ডাব্লিউবি টেট ইন্টারভিউ 2022-এর কিন্তু দোরগোড়ায়, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের নোটিশ পাবলিশ হবে। এটা সত্য এবং খুব তাড়াতাড়ি হবে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হচ্ছে 2017 ইন্টারভিউতে সায়েন্স থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার কিছু রাখা হয়েছে, অর্থাৎ 45+ প্রশ্ন রয়েছে এখানে এবং সমস্ত প্রশ্ন কিন্তু 2017তে করা প্রশ্ন। তো ভিডিওটি শুরু করার আগে বলছি সকলকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটি পাশে থেকো যাতে এই ধরনের ভিডিওগুলো পেয়ে থাকো। এবং কেউ যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। সেখানে টার্গেট ডাব্লিউবি ইন্টারভিউ 2022-এর যে রয়েছে সেখানে পেয়ে যাবে, অথবা আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো প্লেলিস্টের, সেখান থেকেও তোমরা দেখতে পারো ভিডিওগুলো। আর সাথে সাথে বলবো যারা এই পিডিএফগুলো ফ্রি অফ কস্ট পেতে চাও অবশ্যই দ্য ওয়েব অ্যাস এডুকেশন চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে অলরেডি আমি প্রায় 24টা ক্লাসের ভিডিওর যে পিডিএফ তা কিন্তু আপলোড করে দিয়েছি। তাহলে যুক্ত হয়ে যাও সকলে এবং ক্লাসগুলো মন দিয়ে দেখো এক করে, ওকে। আর সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখো আজকে যে প্রথম প্রশ্ন রয়েছে, একটু ওয়েট। দেখো আজকে যে প্রথম প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে সায়েন্স থেকে যে প্রশ্নগুলো রেখেছি। প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে, এটা 25 নম্বর ক্লাস, ওকে। তো প্রথম প্রশ্ন রয়েছে যে শব্দের তীব্রতা মাপার একক কী। অনেকে প্রশ্ন করছে যে দাদা সায়েন্স থেকে কী প্রশ্ন আসবে, সায়েন্সের অনার্স যারা রয়েছে বিভিন্ন সাবজেক্টের, তারপরে জিওগ্রাফি থেকে, হিস্ট্রি থেকে। তো আমি এক এক করে করাচ্ছি। হিস্ট্রি জিওগ্রাফি অলরেডি আমি আপলোড করে দিয়েছি পশ্চিমবঙ্গের ভূগোল থেকে। আরও কিছু জিওগ্রাফি প্রশ্ন রয়েছে সেটাও আমি আলোচনা করব, কারণ জিওগ্রাফির একটা ভাস্ট চ্যাপ্টার, ভাস্ট টপিক, ভাস্ট সাবজেক্ট। কারণ এই কারণেই বলছি কারণ ওর সাথে কিন্তু ইভিএস ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং সায়েন্সের সাথেও। তো কিছু ইভিএসের প্রশ্নও রয়েছে, কিছু সায়েন্সের প্রশ্ন মিক্স করে আমার আছে, ওকে। তো দেখো শব্দের তীব্রতা মাপার একক কী না, আমরা সকলে জানি শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল। তো বিভিন্ন একক থেকে কিন্তু প্রশ্ন আসে এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা 6, 7, 8 অর্থাৎ 5-এর পর থেকে কিন্তু পাবে। 6, 7, 8-এর যে সায়েন্সের বইটা রয়েছে, আমাদের পরিবেশ যে বইটা, সেখানে কিন্তু সায়েন্স পার্টে এই প্রশ্নগুলোই রয়েছে এবং ওইখান থেকেই প্রশ্ন করবে। এমন নয় যে তোমার অনার্স থেকে প্রশ্ন করে, হয়তো দু একটা করতে পারে, কিন্তু যেগুলো সাধারণত কম্পিটিটিভ এক্সামে প্রশ্নগুলো এসে থাকে সাবজেক্ট ওয়াইজ, জিওগ্রাফি, হিস্ট্রি বলো কি পল সায়েন্স বলো, সেই ধরনের প্রশ্ন করে। এমন কোনো যে কোনো মাতব্বরের প্রশ্ন কিন্তু তোমাদের করবে না, ওকে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু তোমাদের সায়েন্সের আমাদের পরিবেশ পাঠে রয়েছে যে স্টোন ক্যান্সার কী। তো স্টোন ক্যান্সার কাকে বলবো না, অ্যাসিড বৃষ্টির ফলে মার্বেল পাথরের তৈরি সৌধ এবং ভাস্কর্যের ওপর যে ক্ষতি করে তাকে স্টোন ক্যান্সার বলে। অর্থাৎ এক কথায় কি, যে এই যে অ্যাসিড বৃষ্টি হয়তো, তো অ্যাসিড বৃষ্টির ফলে কি বিভিন্ন মার্বেল পাথর যে স্মৃতিসৌধগুলো তৈরি হয় সেগুলোতে কিন্তু ক্ষতিগ্রস্ত করে এবং এই অ্যাসিড বৃষ্টির ফলে দেখবে তোমরা আগ্রার তাজমহল কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটাই হচ্ছে স্টোন ক্যান্সার, ওকে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, ডিসপেসিয়া। এই ডিসপেসিয়া কিসের সাথে যুক্ত, অর্থাৎ এই শব্দটি কিসের সাথে যুক্ত। তো কি বলবে না, সমন্বয় বা নড়াচড়ার ক্রিয়াকলাপ সংক্রান্ত অসুবিধাকে বলা হয় ডিসপেসিয়া। কি বলবে না, সমন্বয় বা নড়াচড়ার ক্রিয়াকলাপ, অর্থাৎ আমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে নড়াচড়া, এই যে সমন্বয় রয়েছে, এই ক্রিয়াকলাপ সংক্রান্ত যে অসুবিধা দেখা দেয় সেটা হচ্ছে ডিসপেসিয়া। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, এটা অনেক পরীক্ষা এসছে যে কোন কোষ অঙ্গাণুকে ক্লোডের ডানা বলা হয়। কি ক্লোডের ডানা। তো ক্লোডের ডানা বলা হয় রাইবোজোমকে বলে ক্লোডের ডানা। আচ্ছা, রাইবোজোমকে আর কী নামে ডাকা হয় বলো তো তোমরা কমেন্ট করে আমাকে জানাও, ওকে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে না, হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটারে কি মাপা হয় না, হাইগ্রোমিটারে মাপা হয় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা। বিভিন্ন কোন যন্ত্র থেকে কি মাপা হয় সেটা কিন্তু প্রশ্ন পড়ে।
এবং ইন্টারভিউতেও তোমাদের পড়বে, এটা কোনো ব্যতিক্রম নয়। তো অবশ্যই এই টপিকটা কিন্তু পড়ে যাবে যে হাইগ্রোমিটার দিয়ে কী মাপা হয় না, সেটা বলে বায়ুর আর্দ্রতা মাপা হয়। ব্যাঙের শীত ঘুমকে কী বলা হয়? এটাও কিন্তু প্রশ্ন আছে তোমাদের পরিবেশের বই। তো ব্যাঙের শীত ঘুমকে বলা হয় হাইবারনেশন। কী বলা হয়? হাইবারনেশন বলা হয় ব্যাঙের শীত ঘুমকে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? তো এক্স রশ্মি আবিষ্কার করেন উইলহেম কনরাড রন্টজেন। উইলহেম কনরাড রন্টজেন বা সংক্ষেপে রন্টজেন। তো ইন্টারভিউ যখন দেবে অবশ্যই পুরো নামটাই বলার চেষ্টা করবেন যে এক্স রশ্মি কে আবিষ্কার করেন উইলহেম কনরাড রন্টজেন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, একটা গ্যাস থেকে যে লাফিং গ্যাস আসলে কি, বা লাফিং গ্যাসের আসল নাম কি, রাসায়নিক নাম, সেটা কি বলবে? নাইট্রাস অক্সাইড, যার সংকেত হচ্ছে N2O। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলা হয়? তাদেরকে বলা হয় কফরেগি। কি বলে? কফরেগি বলা হয়। যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদেরকে বলা হয় কফরেগি। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্ন, জেনোটাইপ কথাটির প্রবর্তক কে ছিলেন? তো জেনোটাইপ কথাটির প্রবর্তক ছিলেন জোহানসন। জোহানসন ছিলেন এই জেনোটাইপ কথাটির প্রবর্তক। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, মানবদেহে ক্ষুদ্রতম গ্রন্থি এর ওজন কত? তো ক্ষুদ্রতম গ্রন্থির ওজন হচ্ছে 0.5 গ্রাম। তোমরা কমেন্ট করে জানাও যে ক্ষুদ্রতম গ্রন্থি মানবদেহের কোনটি, মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থি কোনটি। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ কি? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এর কাজ হচ্ছে স্টেরয়েড হরমোন সংশ্লেষণ করা। এগুলো দেখো অনেকেই বলবে যে দাদা এই প্রশ্ন বা স্যার এই প্রশ্নগুলো কি আসে কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন সাবজেক্ট থেকে, যে প্রশ্নগুলো তোমাদের সাধারণত পরীক্ষাতে পড়ে সেই ধরনেরই প্রশ্ন কিন্তু যারা অনার্স নিয়ে বলছো যে অনার্সে কী পড়বে, অনার্সে কী পড়বে, এগুলোই। যারা বাংলাতে অনার্স করেছো কিছু হয়তো চর্যাপদ যে রয়েছে এই সমস্ত কিছু প্রশ্ন আসতে পারে, এবং বেসিক গ্রামার থেকে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, ইংরেজিতে যারা বলছো তারা ইংরেজির জন্য আমি বলবো যে বেসিক গ্রামার নলেজটা কিন্তু অবশ্যই জেনে যাও, ওখান থেকে কিন্তু প্রশ্নই আসবে। কিংবা হয়তো তুমি যেহেতু ইংলিশ অনার্স, তোমাকে বলে দিল নাউন নিয়ে বা প্রোনাউন নিয়ে একটা ডেমো দাও, এই ধরনের কিন্তু প্রশ্নই করবে। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন, কোন পরীক্ষার সাহায্যে নাইট্রিক অ্যাসিড ও নাইট্রেট লবণ শনাক্ত করা হয়? না, এটা হচ্ছে বলয় পরীক্ষার দ্বারা। তো বলয় পরীক্ষার দ্বারা নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রেট লবণ শনাক্ত করা হয়। নেক্সট 14 নম্বর প্রশ্ন, গাইগার কাউন্টার কি কাজে লাগে? তো গাইগার কাউন্টার কি কাজে লাগে? পদার্থের তেজস্ক্রিয়তা নিরূপণের কাজে লাগে এই গাইগার কাউন্টার, এটা মনে রাখবে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহার করে? দেখো এই যন্ত্রটি কিন্তু প্রশ্ন করেইছি, বারবার করেছে। তো এটা হচ্ছে ইকো সাউন্ডার। সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহার করে ইকো সাউন্ডার। নেক্সট 16 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয়তা মাপার একক কী? তো তেজস্ক্রিয়তা মাপার একক হচ্ছে কুরি। কুরি হচ্ছে তেজস্ক্রিয়তা মাপার একক। নেক্সট 17 নম্বর, রেড ডাটা বুক কি? না, রেড ডাটা বুক হচ্ছে বিলুপ্ত প্রায় উদ্ভিদ গোষ্ঠীর নামে নাম গোত্রের যে তালিকা থাকে সেটা হচ্ছে কি রেড ডাটা বুক। অর্থাৎ এক কথায় বলতে গেলে না, যে বইয়েতে বিলুপ্ত প্রায় উদ্ভিদ গোষ্ঠীর নাম লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় রেড ডাটা বুক। নেক্সট 18 নম্বর প্রশ্ন, দ্বিপদ নামকরণের অর্থ কী? তো দ্বিপদ নামকরণের অর্থ কী? নেগেতে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের কি না, দুটি শব্দে কোনো জীবের বৈজ্ঞানিকের যে নাম সেটা হচ্ছে দ্বিপদ। এই দ্বিপদ নামকরণের প্রবক্তা কে ছিলেন? এর প্রবক্তা ছিলেন কার্লোস লিনিয়াস। এটা কিন্তু মনে রাখবেন। নেক্সট দেখো বলছি গ্রিন হাউস এফেক্ট কী? তো গ্রিন হাউস এফেক্ট কী না, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি প্রভৃতি গ্যাসের পরিমাণ বাড়ার ফলে সূর্যরশ্মির মাধ্যমে উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ তরঙ্গ বায়ুমণ্ডল ভেদ করে মহাশূন্যে ফিরে যেতে না পারায় পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ার প্রতিক্রিয়া। এটা হচ্ছে কি এই যে প্রভাব, এটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। ওকে, আর প্রশ্ন আসতে পারে যে গ্রিন হাউস এফেক্টের পরে কোন কোন গ্যাসগুলো থাকে? তো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লুরো কার্বন।
নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া গ্যাস কোন বিজ্ঞানী প্রথম আবিষ্কার করেন? না, অ্যামোনিয়া গ্যাসটি আবিষ্কার করেন বিজ্ঞানী প্রিস্টলি। কত সালে? 1774 সালে বিজ্ঞানী প্রিস্টলি অ্যামোনিয়া গ্যাসটি আবিষ্কার করেন। নেক্সট 22 নম্বর প্রশ্ন, যে লেন্সের প্রান্তভাগ মধ্যভাগের তুলনায় স্ফীত তাকে কি বলা হয়? না, তাকে বলে অবতল লেন্স। অর্থাৎ প্রান্তভাগ কি, যে লেন্সের প্রান্তভাগ মধ্যভাগের তুলনায় স্ফীত তাকে বলা হয় কি, কি বলা হয়? অবতল লেন্স। লেন্স কয় প্রকার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, এবং অবতল লেন্স কী কাজে লাগে এটা কিন্তু অবশ্যই জানাবে। দেখো, সবুজ উদ্ভিদ ও প্রাণীর সুষম অনুপাত কত? সুষম অনুপাত কত? 99:1, অর্থাৎ 99:1। নেক্সট 24 নম্বর প্রশ্ন, সাদা কপার সালফেটে জল মেশালে কোন রং উৎপন্ন হয়? তো সাদা কপার সালফেটে জল মেশালে কোন রং উৎপন্ন হয়? এটার সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের কি, নীল রং। এই নীল রং কিন্তু উৎপন্ন হয়। বিবিআই করো এটা, এটা কিন্তু পরিবেশে তোমাদের রয়েছে বইতে, সেই জন্য এই প্রশ্নগুলো আছে। যে ইতাই রোগ কি দূষণের ফলে হয়? তো ইতাই হয় ক্যাডমিয়াম দূষণের ফলে হয় ইতাই রোগ, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট, পারদ দূষণের কারণে কি রোগ হয়? না, ব্ল্যাকফুট ব্যাধি। ব্ল্যাকফুট ব্যাধি হয় পারদ দূষণের ফলে। নেক্সট দেখো, অনেকে বাজারে আজকাল চিপসের প্যাকেটগুলো কি বাচ্চারা খেয়ে থাকে, তো এটা কিন্তু না খাওয়াই বেশি শ্রেয়। যে বাজারে চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? না, এটা থাকে নাইট্রোজেন গ্যাসে ভরা। নেক্সট দেখো, যে ধান কি জাতীয় উদ্ভিদ? তো ধান বলবে একটা বিরুৎ জাতীয় উদ্ভিদ। আর কয়েকটা বিরুৎ জাতীয় উদ্ভিদের তোমরা নাম অবশ্যই আমাকে জানাও। নেক্সট 29 নম্বর প্রশ্ন, পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়? তো পতঙ্গের দেহে পাওয়া যায় কাইটিন। এই কাইটিন প্রোটিনটা পাওয়া যায় পতঙ্গের দেহে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন, এই হাইড্রোজেন গ্যাসের নাম কে দেন? তো হাইড্রোজেন গ্যাসের নাম দেন বিজ্ঞানী ল্যাভোসিয়ে। বিজ্ঞানী ল্যাভোসিয়ে হাইড্রোজেন গ্যাসের নামকরণ করেন। বিভিন্ন গ্যাসের কে কী নামকরণ করেছিল ওটা অবশ্যই তোমরা কিন্তু একটু পড়ে নেবে। নেক্সট কি বলছে, কোন পতঙ্গ জলে ডিম পাড়ে? তো ড্রাগন ফ্লাই, এই ড্রাগন ফ্লাই নামক পতঙ্গ জলে কিন্তু ডিম পাড়ে। ব্ল্যাকফুট ডিজিজ কিসের প্রভাব হয়? না, আর্সেনিকের প্রভাব হয় ব্ল্যাকফুট ডিজিজ। নেক্সট 33 নম্বর প্রশ্ন, অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো অডিওমিটার যন্ত্রের সাহায্যে বধিরতা, অর্থাৎ যারা কানে শুনতে পায় না তাদেরকে কি অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। নেক্সট 34 নম্বর, ওজন স্তর রয়েছে বায়ুমণ্ডলের কোন স্তরে? তো স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন মণ্ডল রয়েছে বা ওজন স্তরটা রয়েছে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি তোমরা কমেন্ট করে আমাকে জানাও। নেক্সট 35 নম্বর প্রশ্ন, শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কোন জাতীয় উদ্ভিদের? তো এটা বলবে কি, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়। নেক্সট 36, প্ল্যাঙ্কটন কি ধরনের জীব? তো প্ল্যাঙ্কটন মানে জলজ জীব, এটা কিন্তু মনে রাখবে, জলজ জীবকে বলা হয় কি প্ল্যাঙ্কটন। নেক্সট 37 নম্বর, কোন জীবেরা জলের ওপরের দিকটায় বসবাস করে? তো কোন জীবেরা জলের উপরের দিকটাতে বসবাস করে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের কি, ফাইটোপ্ল্যাঙ্কটন নামক এককোষী অণুবীক্ষণিক জীবেরা। তো ভিডিওটি যদি ভালো লাগছে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো, কারণ এই ধরনের ভিডিওগুলো পেতে তোমাদের অবশ্যই নোটিফিকেশান যাওয়া দরকার। এবং চ্যানেলে যেহেতু যুক্ত আছো সকলকে অনুরোধ করব চ্যানেলটি গ্রো করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করো এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে সকলে এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং চ্যানেলটাও গ্রো হয়। ওকে, নেক্সট 38 নম্বর প্রশ্ন দেখো কী বলছে, না কোন এককোষী আণুবীক্ষণিক জীবেরা সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করে? এটা বলে ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন এককোষী আণুবীক্ষণিক জীবেরা সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করে। নেক্সট 39, ফ্লোরাইড দূষণের ফলে কোন রোগ হয়? তো ফ্লোরাইড দূষণের ফলে ফ্লোরোসিস রোগটি হয়। ফ্লোরোসিস রোগ হয় ফ্লোরাইড দূষণের ফলে। নেক্সট 40, চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা কোথায় ঘটে? তো চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল রাশিয়াতে। রাশিয়ায় চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল। বিভিন্ন যে এই যে ভোপাল গ্যাস দুর্ঘটনা কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, কিসের কারণে হয়েছিল, চেরনোবিল রয়েছে, আপেক্ষ আন্দোলন রয়েছে, তারপরে আর কি রয়েছে, আপেক্ষ আন্দোলন রয়েছে, সুন্দরলাল বহুগুণার যে আন্দোলন রয়েছে, তারপর কী বলো ওটাকে, আমি নামগুলো ঠিক মনে পড়ছে না আন্দোলনগুলো। তো বিভিন্ন আন্দোলনগুলোতে কিন্তু প্রশ্ন আসে। ওকে,
নর্মদা বাঁচাও আন্দোলন রয়েছে। এই ধরনের আন্দোলনগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে, আমি একটা ভিডিও আপলোড করে দেবো। নেক্সট 41 কি বলছে না, বায়ুর তেজস্ক্রিয় বায়ুদূষকের নাম বলো। তো বায়ুর তেজস্ক্রিয় বায়ুদূষকের নাম হচ্ছে স্ট্রনসিয়াম এবং সিজিয়াম, এ দুটো হচ্ছে বায়ুর তেজস্ক্রিয় বায়ুদূষকের নাম। নেক্সট 42 একটি প্রোটোজোয়া গঠিত রোগের নাম বলো। তো একটি প্রোটোজোয়া গঠিত রোগ হচ্ছে আমাশয়। বিভিন্ন রোগ, টাইফয়েড, ম্যালেরিয়া, আমাশয়, এইগুলো কোনটা কী ধরনের রোগ সেটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। নেক্সট 43 কিসের উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয়। এটা বলবে বিলিরুবিন। এই বিলিরুবিন উপস্থিতির জন্য আমাদের মূত্রের রং কি হলুদ রঙের হয়। নেক্সট দেখো 44 যে উদ্ভিদের কোন রেচন পদার্থ নাইট্রোজেন বিহীন হয়। তো ক্যাফিন এটা একটা রেচন পদার্থ, এটা প্রথম মনে রাখবে, এবং এটা কি হয়, এটা হচ্ছে নাইট্রোজেন বিহীন। রাত্রে ফোটে এমন 3টি ফুলের নাম বলো। তো রাত্রে ফোটে এমন 3টি ফুলের নাম হচ্ছে রজনীগন্ধা, গন্ধরাজ, শিউলি, এগুলো কি রাত্রিবেলাতে ফোটে। নেক্সট 46 যে মানবদেহের সবচেয়ে বৃহৎ গ্রন্থির নাম কি। তো মানবদেহের সবচেয়ে বৃহৎ গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ। যকৃৎ হচ্ছে মানবদেহের সবচেয়ে বৃহৎ গ্রন্থি। তো এই ছিল তোমাদের 46টা প্রশ্ন। আরও যদি কিছু প্রশ্ন আমি কালেকশন করতে পারি অবশ্যই আর একটা পার্টে আমি তোমাদের ভিডিও করিয়ে দেবো। তো রয়েছে অবশ্য, তো আমি এগুলো কালেক্ট করার চেষ্টা করছি এবং এর অনুকরণেও কিছু প্রশ্ন দেবো। দেখো এই ধরনের কিন্তু ক্লাস কোনো ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নেবে, যে টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, বা যে ধরনের প্রশ্নগুলো রয়েছে, মানে ইন্টারভিউতে আর কি একটু গুগলি টাইপের প্রশ্ন, সেগুলো বলো, সমস্ত প্রশ্ন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এক এক করে পেয়ে যাবে। তোমরা যদি 25টা ক্লাস দেখো সমস্ত প্রশ্ন কিন্তু ভালোভাবে রয়েছে, যার মধ্যে এনসিএফ দিয়েছি আমি, নিপুণ ভারত মিশন রয়েছে, বিভিন্ন শিক্ষা কমিশন রয়েছে, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, আমাদের পরিবেশ থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেটা দেওয়া রয়েছে। এরপর কিন্তু আমি তোমাদের ক্লাস 1 এবং 2 অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী সহজ পাঠের থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেগুলো আমি এক এক করে তোমাদের করিয়ে দেবো। ওকে, তো অবশ্যই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটির পাশে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশনটি অন করতে কেউ ভুলো না, যাতে করে এই ধরনের ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। এবং বন্ধুর সাথে লাইক ও শেয়ার অবশ্যই করো ভিডিওটা। ওকে, তো এটা আজকে শেষ করছি ভিডিওটা, নেক্সট ভিডিও আমি একটু পরে আপলোড করে দেবো। ধন্যবাদ।